হ্যালো স্টুডেন্ট, নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। প্রতিদিন দুপুর 12টার সময় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। তো প্রত্যেকে দুপুর 12টার সময় আমাদের নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে চলে আসবে এবং আমার জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস কিন্তু করবে। ঠিক আছে? আর কি দেখো, আমাদের অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আর আমাদের যে মান্থলি ম্যাগাজিন, সেই মান্থলি ম্যাগাজিন, ডিসেম্বরের মান্থলি ম্যাগাজিন তোমরা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো। ওকে, তো চলে যাই সরাসরি কোশ্চেনে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? এ আলাউদ্দিন খলজি হবে এটা, ঠিক আছে, আলাউদ্দিন খলজি। বি শেরশাহ, সি আকবর, ডি ঔরঙ্গজেব। তো কবুলিয়ত পাট্টা প্রথার প্রচলন কে করেন? ফার্স্ট তো শেরশাহ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি, শেরশাহ কবুলিয়ত পাট্টা ব্যবস্থা প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, বনফুল, ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমরা জানি ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো, আজকে আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, এই কোশ্চেনগুলো কিছু কোশ্চেন আছে একদমই সহজ। এই সহজ কোশ্চেনগুলো করলে কি হবে, তোমার একটু কনফিডেন্স বিল্ড হবে। আর কিছু কোশ্চেন আছে একটু কঠিন, ঠিক আছে? তোমরা অনেকেই চাইছো একটু কঠিন কোশ্চেন করাতে, তো আমি কিন্তু আস্তে আস্তে লেভেলটা বাড়াবো। আমি এই সপ্তাহে এই ধরনেরই কোশ্চেন করাবো, তারপর আস্তে 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 কিন্তু কোশ্চেনের যে লেভেল সেটাও কিন্তু বাড়াবো। ঠিক আছে? তো প্রতিদিন 12টা থেকে আমার সাথে জুড়ে থাকো, তোমরা আস্তে আস্তে ভালো আরও একটু আপার লেভেলের কোশ্চেন তোমরা পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটি? রাইন খাল, সুয়েজ খাল, সি পানামা খাল, ডি এগুলির কোনোটিই নয়। তো মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটি? খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অপশান বি, সুয়েজ খাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মানুষের তৈরি বৃহত্তম খাল হলো সুয়েজ খাল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত কোথায়? অবস্থিত পশ্চিমবঙ্গে, সিকিমে, নেপালে, ভুটানে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিকিমে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত। এই যে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ, এটি কত মিটার উচ্চতায় আছে? পর্বত শৃঙ্গটি 8,598 মিটার। প্রত্যেকে একটা খাতা পেন ইউজ করবে, আমি যেগুলো নোট ডাউন করছি সেগুলো খাতায় একটু লিখে নেবে। তো কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটির উচ্চতা হচ্ছে 8,598 মিটার। এটি ভারতের মধ্যে দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। আর পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি, পৃথিবীতে এটার স্থান হচ্ছে তৃতীয়। ওকে, ভারতের মধ্যে দ্বিতীয় আর পৃথিবীর মধ্যে তৃতীয়। আচ্ছা, তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এবং সেটা কত মিটার? ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বিশ্বের প্রথম দেশ হিসেবে খরা প্রতিরোধী কৃত্রিম গম উৎপাদন করল কোন দেশ? অপশান এ আর্জেন্টিনা, বি ব্রাজিল, সি কিউবা, ডি আমেরিকা। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিশ্বের প্রথম দেশ হিসেবে খরা প্রতিরোধী কৃত্রিম গম উৎপাদন করেছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হল এ রাজস্থান, বি গুজরাট, সি উড়িষ্যা, আর ডি মহারাষ্ট্র। তো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। রাজস্থান কত বর্গ কিমি? রাজস্থানের আয়তন 3,42,000
239 বর্গ কিমি। 3,42,239 বর্গ কিমি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, নেল্লি সেনগুপ্ত, অরুণা আসফ আলী। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, অ্যানি বেসান্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। কত সালে এই অধিবেশনটা হয়েছিল? এই অধিবেশনটা হয়েছিল জাতীয় কংগ্রেসের 1917 সালে। কোথায় হয়েছিল? কলকাতায়। ঠিক আছে, কলকাতায় জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে 1917 সালে অ্যানি বেসান্ট প্রথম মহিলা সভাপতি ছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মাই লাইফ কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি বিল ক্লিন্টন, ডি হিলারি ক্লিন্টন। তো রাইট অ্যান্সার কি হবে? মাই লাইফ এই বইটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টনের আত্মজীবনী, মাই লাইফ। চলো নেক্সট কোশ্চেনে যাই। ঘুমার লোকনৃত্য হলো ঘুমার লোকনৃত্য হলো গুজরাটের, বি রাজস্থানের, সি পাঞ্জাবের, ডি তামিলনাড়ু। এই কোশ্চেনটা সবারই পারার কথা। আমরা কিছুদিন আগে পদ্মাবত একটি সিনেমা দেখেছি, সেখানে এই ঘুমার লোকনৃত্য দেখেছি। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশান বি, রাজস্থান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঘুমার লোকনৃত্য হলো রাজস্থানের। চলো নেক্সট কোশ্চেনে যাই। নদীর উপর ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর আছে? গঙ্গা ভাগীরথী, গঙ্গা কোশি, গঙ্গা ও পুনর্ভবা, গঙ্গা ও ময়ূরভঞ্জ। তো ফারাক্কা প্রকল্প কোন নদীর ওপর? গঙ্গা ও ভাগীরথী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা আর উপরের সবকটি। তো ভারতের রাষ্ট্রপতি কি ঘোষণা করতে পারে? জাতীয় জরুরি অবস্থাও ঘোষণা করতে পারে, শাসনতান্ত্রিক জরুরি অবস্থাও ঘোষণা করতে পারে, আর্থিক জরুরি অবস্থাও কিন্তু ঘোষণা করতে পারে। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি, উপরের সবকটি। এইবার কত নম্বর ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি? 352 নম্বর ধারা অনুসারে। 352 নম্বর ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। শাসনতান্ত্রিক জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুযায়ী ঘোষণা করতে পারে? 356 নম্বর ধারা অনুযায়ী ঘোষণা করতে পারে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা। আর আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুযায়ী? 360 নম্বর ধারা অনুযায়ী। 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা অনুযায়ী শাসনতান্ত্রিক জরুরি অবস্থা আর 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ, চার্লস উইলকিন্স। তো অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? অপশন সি, জেমস প্রিন্সেপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কত সালে পাঠোদ্ধার করেন? 1837 সালে। সবাই একটা করে খাতা আর পেন ইউজ করবে, একটা পুরো জিকের জন্য, জেনারেল নলেজের জন্য কিন্তু একটা পুরোপুরি খাতা আলাদা করে নেবে। সেখানে এই যে ছোট ছোট যে পয়েন্টগুলো লিখে নিচ্ছি সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। তাহলে কি হবে, তোমার মাথার মধ্যেও একবার ঢুকে যাবে আর তোমার একবার লেখাও থাকবে খাতার মধ্যে। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি কোনটি? আল্পস, হিমালয়, ককেশা, বিন্ধ্য। ঠিক আছে, তো ভারতের উত্তর সীমান্তে কোন পর্বত আছে? সবাই জানি হিমালয়। হিমালয় এটি একটি নবীন ভঙ্গিল পর্বত, তাই না? নবীন নবীন
ভঙ্গি পর্বত, হিমালয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল, আনন্দ, উপালি, মহেন্দ্র। তো গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? সবাই জানি রাহুল। রাহুল হলো গৌতম বুদ্ধের পুত্রের নাম। আচ্ছা, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধরা। গৌতম বুদ্ধের পুত্রের নাম রাহুল, স্ত্রীর নাম ছিল যশোধরা। চলো নেক্সট কোশ্চেন দেখি। রূপশ্রী প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? রূপশ্রী প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? তো কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ আর বিহার। তো কোন রাজ্য সরকার? সবাই জানি পশ্চিমবঙ্গ সরকার এই রূপশ্রী প্রকল্প চালু করেছে, যেখানে 12 পাস করে যাওয়ার পর 18 বছর বয়সী মেয়েদেরকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়, তাই তো? তোমরা যারা মেয়ে তারা আরও ভালো জানবে। আর তোমাদের পারিবারিক আর্থিক আয় অবশ্যই 1.5 লক্ষ টাকার কম হতে হবে, তাই তো, এই স্কিমের আওতায় আসতে গেলে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সোন নদীর উৎস হলো যমুনেত্রী, অমরকণ্টক, আরাবল্লী, হিমালয়। সোন নদীর উৎস অমরকণ্টক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সোন নদীর উৎস হলো অমরকণ্টক, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন হার্বার্ট রবিন্স, জুলে ভার্ন, ইয়ান ফ্লেমিং, জেমস হেডলি চেস। তো জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেন? অপশন সি ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন, কালিদাস, বিজয়গুপ্ত, বসুবন্ধু। তো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন হরিসেন। ইনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কানপুর যে নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর ডান তীরে, গঙ্গা নদীর বাম তীরে, গোমতী নদীর ডান তীরে, ঘরঘরা নদীর ডান তীরে। তো রাইট অ্যান্সার কি হবে? কানপুর। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর ডান তীরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো, ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো লোকটেক হ্রদ, কল্লেডু হ্রদ, পুলিকট হ্রদ, চিল্কা হ্রদ। তো রাইট অ্যান্সার কি হবে? ভারতের সর্ববৃহৎ হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। এটা কোথায় আছে? উড়িষ্যা রাজ্যে আছে। উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা রাজ্যে এই হ্রদ আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আকবর প্রবর্তিত দিন ই ইলাহি, আকবর প্রবর্তিত দিন ই ইলাহি সর্বপ্রথম কে গ্রহণ করেন? সর্বপ্রথম গ্রহণ করেন আবুল ফজল, টোডরমল, ফৈজি, বীরবল। তো কে প্রথম গ্রহণ করেছিলেন আকবর প্রবর্তিত দিন ই ইলাহি? এই ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। তো এই যে দিন ই ইলাহি এই ধর্মটা কত সালে আকবর প্রবর্তন করেন? 1582 সালে। 1582 সালে আকবর দিন ই ইলাহি এই ধর্মটি প্রবর্তন করেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, অ্যাব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফর খান, মাদার টেরেজা। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হবে খান আব্দুল গফর খান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। খান আব্দুল গফর খান প্রথম অভারতীয় ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, এটা আমাদের সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতবর্ষে। চলো 23 নম্বর কোশ্চেন দেখি। জাতীয় গৌরব, জাতীয় গৌরব সম্বর্ধনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
প্রিন্স দ্বারকানাথ, ঈশ্বরগুপ্ত, রাজনারায়ণ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। তো জাতীয় গৌরব সম্বর্ধনী সভা 1866 কে প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু। অপশন সি রাজনারায়ণ বসু হবে আমাদের রাইট অ্যান্সার। জাতীয় গৌরব সম্বর্ধনী সভা রাজনারায়ণ বসু 1866 প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে, তামিলনাড়ু রাজ্যে, উড়িষ্যা রাজ্যে, মধ্যপ্রদেশ রাজ্যে। তো সালেম এই লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কত সালে লৌহ ইস্পাত উৎপাদন শুরু হয়? 1982 সাল থেকে। 1982 সালে লৌহ ইস্পাত উৎপাদন শুরু হয় এই সালেমে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হুসেন শাহ, নসরত শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, রাজা গণেশ। তো বাংলায় হুসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা হলেন হুসেন শাহ। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। হুসেন শাহ, ইনি আলাউদ্দিন হুসেন শাহ নামে পরিচিত। কি নামে পরিচিত? আলাউদ্দিন হুসেন শাহ। ইনি আলাউদ্দিন হুসেন শাহ নামে কিন্তু পরিচিত। চলো নেক্সট কোশ্চেন দেখি। সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? উর্দু, ফার্সি, আরবি, হিন্দি। সুলতানি যুগের সরকারি ভাষা ছিল ফার্সি। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ফার্সি ছিল সুলতানি যুগের সরকারি ভাষা। ওকে, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে আমার মনে হয় যে হ্যাঁ তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। কারণ প্রচুরজন স্টুডেন্ট ক্লাস দেখে, কাদের ভালো লাগছে বা কতটা ভালো লাগছে সেটা ঠিক বুঝতে পারি না। অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করে দিও। আর প্রতিদিন 12 PM আমি কিন্তু জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি। এই সপ্তাহটা এই টাইপের কোশ্চেনে আমি করাবো একটু সহজ। এর পরের সপ্তাহ থেকে আমি আস্তে আস্তে কোশ্চেনের লেভেলটাকে কিন্তু বাড়াবো। ঠিক আছে, তো এই সপ্তাহটা যারা চাইছো যে একটু স্যার কোশ্চেনের লেভেলটা বাড়ান, তারা ঠিক পরের সপ্তাহ মানে সোমবার থেকে তোমরা কিন্তু ভালো কোশ্চেন মানে আরেকটু আপার লেভেলের কোশ্চেন কিন্তু পাবে। ওকে, আর এই যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি WBP, আপকামিং ফুড এসআই, মিসলেনিয়াস, তার সাথে ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই উপযুক্ত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আজকে 38টা কোশ্চেন নিয়ে এসেছি। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তো জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 31শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, 27শে জানুয়ারি আর 30শে জানুয়ারি। তো জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এটা কত সাল থেকে পালন করা হচ্ছে? 2011 সাল থেকে। 2011 সাল থেকে পালন করা হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নীল দর্পণ নাটকের রচয়িতা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায় আর ডি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। আমরা সবাই জানি নীল দর্পণ নাটকটা রচনা করেছেন দীনবন্ধু মিত্র। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু এই যে নীল দর্পণ নাটকটা, এই নীল দর্পণ নাটকটা কে ইংরেজিতে অনুবাদ করেন? ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। তাহলে নীলদর্পণ নাটক কে ইংরেজিতে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত হবে আমাদের সঠিক অ্যান্সার। আর নীলদর্পণ নাটকের রচয়িতাকে দীনবন্ধু মিত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পল্লী সমাজ উপন্যাসটি কার লেখা? একদমই সহজ কোশ্চেন। জসীমউদ্দিন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো পল্লী সমাজ উপন্যাস কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? 8, 12, 25, 31। তো রাইট অ্যান্সার কি হবে? মানুষের স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855 খ্রিস্টাব্দ, 1857 খ্রিস্টাব্দ, 1859 খ্রিস্টাব্দ, 1871 খ্রিস্টাব্দ। তো সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিল? সিধু আর কানু। সিধু ও কানহু ছিল আমাদের সাঁওতাল বিদ্রোহের নেতা। সিধু ও কানহু ছিল আমাদের সাঁওতাল বিদ্রোহের নেতা। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়? নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়? মস, ঘাস, মাশরুম আর ফার্ন। তো নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়? মাশরুম স্বভোজী নয়, মাশরুম হচ্ছে পরভোজী। ঠিক আছে, তো মাশরুম হচ্ছে স্বভোজী নয়। ওকে, তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর মস, ঘাস, ফার্ন এদের দেহে কিন্তু ক্লোরোফিল থাকে, তার জন্য মস, ঘাস, ফার্ন এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। ঠিক আছে, তো মাশরুম হচ্ছে স্বভোজী নয়, মাশরুম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো ভেরনাক, সহস্রধারা, অনন্তনাগ আর তাতাপানি। তো ভারতে শীতল জলের প্রস্রবণ কোনটি? ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হচ্ছে সহস্রধারা। সহস্রধারা হচ্ছে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ। এটি কোথায় অবস্থিত? এটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। জাতীয় বিজ্ঞান দিবস হলো 18 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 5 জুন, 7 এপ্রিল। তো জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন? 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি দিনটাকে আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করি। 1928 সালের 28 ফেব্রুয়ারি কেন পালন করি? 1928 সালের এই 28 ফেব্রুয়ারি বিজ্ঞানী সিভি রমন তার রমন এফেক্ট আবিষ্কার করেন। 1928 সালের 28 ফেব্রুয়ারি বিজ্ঞানী সিভি রমন তার রমন এফেক্ট এটি আবিষ্কার করেছিলেন এই দিন, যেটার জন্য উনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1930 সালে। 1930 সালে উনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ওকে, তিনি তার কৃতিত্বের জন্য। তাহলে কি বললাম? 1928 সালের 28 ফেব্রুয়ারি বিজ্ঞানী সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করেন, আর উনি তার কৃতিত্বের জন্য 1930 সালে নোবেল পুরস্কার পান। তাই জাতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারিকে পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের সংবিধান কার্যকরী হয়। ভারতের সংবিধান কার্যকরী হয় 26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 15 জুন 1952। তো ভারতের সংবিধান কার্যকরী কবে হয়? 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়। আর 1949 সালের 26 নভেম্বর কি হয়? 1949 সালে 26 নভেম্বর সংবিধান গৃহীত হয় আর কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, আব্দুল গফর খান। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফর খানকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? দেশ, বিশ্বশান্তি, মহাদেশ আর ক্রীড়া। অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? অলিম্পিকে যে 5টা রিং থাকে সেই 5টা রিং কিসের প্রতীক? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে মহাদেশ, অপশন সি, মহাদেশের প্রতীক। ঠিক আছে, এবার এই যে 5টা বৃত্ত বিভিন্ন রকম রঙের হয়, তো কোন রঙটা কোন দেশের? দেখো, হলুদ হচ্ছে এশিয়া, হলুদ এশিয়া, লাল আমেরিকা, খাতায় একটু নোট ডাউন করে নেবে। সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, আর লাল হচ্ছে লাল তো বললাম আমেরিকা, হলুদ এশিয়া, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, কালো হচ্ছে আফ্রিকা, কালো হচ্ছে আফ্রিকা, আর নীল হচ্ছে ইউরোপ। ঠিক আছে, ক্লিয়ার? হলুদ এশিয়া, লাল আমেরিকা, সবুজ অস্ট্রেলিয়া, কালো আফ্রিকা, নীল হচ্ছে ইউরোপ। নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। তো রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাস এতদূর অবধি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রতিদিন 12টার সময় আমি এরকম প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি, তো প্রতিদিন দুপুর 12টা মানেই আমার প্র্যাকটিসের ক্লাস। ঠিক আছে, জেনারেল নলেজের ওপর। তো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করতে থাকো।